দেড় বছরে ইউরোপ ও আমেরিকা থেকে দেশে আসেনি পোশাক রপ্তানির $4.25 বিলিয়ন অর্থ। বিশাল এই ব্যবধান ধরা পড়েছে ইপিবি, ইউরোস্ট্যাট এবং ওটেক্সার তথ্য বিশ্লেষণ করে। এমন অসঙ্গতিকে অস্বাভাবিক মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই গড়মিলের কারণে ঘটতে পারে অর্থ পাচারের মতো ঘটনাও। আর বিকেএমইএ সভাপতির মতে প্রকৃত তথ্য উদ্ঘাটনে জোরালো পদক্ষেপ দরকার সরকারের। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশের রপ্তানি আয়ের 4/5 আসছে তৈরি পোশাক খাত থেকে। আবার এই খাতের সিংহভাগ পণ্যই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে। এমন তথ্যের উৎস বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো, মার্কিন বস্ত্র দপ্তর অটেক্সা এবং ইউরোপীয় ইউনিয়নের সংস্থা ইউরোস্টেট। কিন্তু এসব প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ বলছে মাত্র 1.5 বছরে বড় ওই উৎস দুটি থেকে দেশে আসেনি $4.25 বিলিয়ন। ইউরোস্টেটের হিসাবে 2024 সালের জুলাই থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 1.5 বছরে ইউরোপের দেশগুলোতে $32 বিলিয়ন কিছু বেশি পোশাক রপ্তানি করেন দেশীয় উদ্যোক্তারা। কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে তা 29 বিলিয়ন। অর্থাৎ পণ্য কেনা দেশগুলোর দেয়া তথ্যের সাথে বাংলাদেশের পার্থক্য $3 বিলিয়ন, যা সেখান থেকে আসা রপ্তানি আয়ের প্রায় 10.5%। প্রশ্ন হলো, কোথায় গেল এই অর্থ? আমি মনে করি এখন সময় আসছে বাংলাদেশ ব্যাংক এখন এই যে ডেফার্ড পেমেন্টের বিধানটাকে এটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া। আদারওয়াইজ অনেক ক্ষেত্রে বায়াররা কি করে, ডেফার্ড পেমেন্টে এক্সপোর্ট গুডস নেয়, নিয়ে পরবর্তীতে নানা অজুহাতে পেমেন্ট দেয় না। রপ্তানি হচ্ছে কিন্তু রপ্তানি রিয়েলাইজ হচ্ছে না এনবিআর পর্যায়ে যখন আসছে, এবং এই রিয়েলাইজেশনটা হচ্ছে না। বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে বা বাজারে বা এই মনিটরিং প্রসেস এলসিগুলো প্রপারলি মনিটর না করা, অ্যাসেস না করার কারণেই এই ধরনের গ্যাপগুলো তৈরি হচ্ছে। শুধু ইউরোপ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও এই আয়ের ব্যবধান বেশ বড়। অটেক্সের তথ্য অনুযায়ী ওই 1.5 বছরে দেশটি পোশাক আমদানি করে $12 বিলিয়ন উপরে। কিন্তু ইপিবির হিসাবে তার পরিমাণ ছিল $11.25 কিছু বেশি। অর্থাৎ সেখান থেকেও হাওয়া $76 কোটি। তথ্য অনুযায়ী মাসভিত্তিক হিসাবে সর্বোচ্চ ঘাটতি ছিল 2025 এপ্রিলে, যা ইউরোপে $90 কোটি এবং যুক্তরাষ্ট্রে $26 কোটি। এছাড়া $100 কোটি ব্যবধান ছিল সেপ্টেম্বরেও। সব মিলিয়ে 18 মাসের মধ্যে 12 মাসই রপ্তানি আয় কম দেখিয়েছে ইপিবি। বিশেষজ্ঞদের মতে তথ্যের গড়মিল 5% পর্যন্ত গ্রহণযোগ্য। পুরো সিস্টেমটি কিন্তু একটা ইন্টিগ্রেটেড ফ্রেমে নিয়ে আসার সুযোগ রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে যে এই কাঠামোতে আমাদের অনেকেই যেতে চান না। আমাদের এনবিআর এর কর্মকর্তারাও এটা পুরোপুরি চান না, কাস্টমসের কর্মকর্তারাও এটা চান না, এবং ব্যবসায়ীরাও এটা চান না। সুতরাং এই যে সকল পক্ষ মিলে জোটবদ্ধ হচ্ছেন যে তারা আসলে চান না, এ কারণেই আসলে পাচারও রয়ে গিয়েছে, কারচুপিও রয়ে গিয়েছে, দুর্নীতিও রয়ে গিয়েছে, এবং এ কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এখানে আমাদের অবস্থান মানে ক্লিয়ার। কেউ যদি এই ধরনের পাচার করে থাকে, সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, বিকেএমই সরকারের সাথে এই ব্যাপারে সহযোগিতা করবে। এর আগেও সামনে আসে রপ্তানি আয়ের এমন অসঙ্গতি। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন গবেষণা সংস্থা ট্রেস কনসাল্টিং এর সিইও ফুয়াদ এম খালিদ হোসেন। জনাব ফুয়াদ এম খালিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 বিজনেসের এই আয়োজনে। নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন, সেখানে আমরা দেখলাম যে $4 বিলিয়ন কিন্তু তথ্যের গড়মিল আমরা দেখতে পেলাম যে দুটি সংস্থার মধ্যে। এর আগেও কিন্তু আমরা এই ধরনের কথা কিন্তু শুনেছি, তথ্য সংশোধন করার কথা বলা হয়েছে। পাশাপাশি আমদানি রপ্তানির আড়ালে কিন্তু এক ধরনের অর্থ পাচারের গল্পও কিন্তু আমরা বিভিন্ন সময়ে শুনেছি। জিএফআই এর একটা প্রতিবেদনে কিন্তু আমরা এই ধরনের একটা আভাস পেয়েছি। সবকিছু মিলে বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো যে প্রবলেমটা আমরা রিপোর্টে দেখলাম যে আমাদের পণ্য আমরা বিদেশে রপ্তানি করছি কিন্তু দেশে টাকা আসছে না, তো এটার সলিউশনটা হচ্ছে আমরা যে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করবে। যেমন আমাদের সমস্যাটা কোথায়, যেমন আমরা যখন কাস্টমস একজন ব্যবসায়ী যেমন $100 মানে উনি পণ্য র মেটেরিয়াল ইম্পোর্ট করলেন, তারপর উনি যখন 15% উনি দেখিয়ে মানে হচ্ছে $115 যদি এক্সপোর্ট দেখান, তাহলে হচ্ছে কাস্টম যেটা ছেড়ে দেয়, হ্যাপিলি অ্যাকসেপ্ট করে দেয়। কিন্তু বিষয় হলো আসলে ওই যে শার্টের দামটা উনি দেখাচ্ছেন উনি $1.5 বা $2, আসলে কি ইউএসএ বা ইউ এর মার্কেটে এত কম দামে একটা শার্ট পাওয়া যায়? এই যে ভেরিফিকেশনটা, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে এখন পার্টিকুলার শার্টের ওই পণ্যটার প্রাইস কত, এইটার ভেরিফিকেশন প্রসেসটা আমাদের বর্তমানে নাই। তাহলে যখন ইন্টিগ্রেটেড সিস্টেমটা ডেভেলপ করা হবে, তখন
যেই সমস্ত জায়গা থেকে এই সমস্ত প্রাইসগুলো ভেরিফিকেশন করা, যেমন ব্লুমবার্গ টার্মিনাল বা হচ্ছে কটন আউটলুক, তার সাথে হচ্ছে ইনস্ট্যান্টলি যাতে আমাদের এই ইন্টিগ্রেটেড সিস্টেমটা প্রাইসটা ভেরিফিকেশন করতে পারে, তাহলে কিন্তু তখন এটা সহজ হবে যে আসলে এখানে কোনো রকম কারসাজি হচ্ছে কিনা। কিন্তু প্রবলেম যেটা আমাদের জন্য একটা মেজর চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে এই কাজটা, যে আপনি পণ্যের আসলে ইনভয়েসের আন্ডার ইনফ্লেশন হচ্ছে কিনা, প্রাইস কত, এইটা কিন্তু পোর্টে গিয়ে করা যাবে না, এটা আগে থেকে করতে হবে। তার মানে হচ্ছে প্রি শিপমেন্ট স্টেজে, অর্থাৎ এলসি যখন ওপেন হবে তখন এলসিতে যেই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেই ইনফরমেশনগুলো কাস্টমের সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাথে কাস্টমসের একটা সিমলেস যে ট্রানজেকশন বা সিস্টেম থাকতে হবে যাতে কাস্টমস এই বিষয়গুলো মানে আইডেন্টিফাই করতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। তো এখন এটা একটা বিষয়, আরও অনেকগুলো বিষয়, যেমন আমরা অনেক সময় দেখি যে দেখা যায় এলসিটা ওপেন করা হয়েছে ইউএস থেকে, কিন্তু পণ্যটা যাচ্ছে হচ্ছে দুবাইতে। এখন এটা দেখা যায় যে আসলে দুবাইতে যিনি যাচ্ছে ওখানে বাংলাদেশি কোম্পানি। তো এই যে প্রবলেমগুলো হচ্ছে, অর্থাৎ আলটিমেটলি যিনি হচ্ছে পণ্যটা নিচ্ছেন সেই ইম্পোর্টার একটা প্রোফাইল তৈরি করা, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যদি এন্টায়ার প্রসেসটাকে আমরা রিস্ক বেস প্রসেস দিকে যেতে পারি, অটোমেটিক সিস্টেমের মধ্যে যেতে পারি, তাহলে সিস্টেমই অটোমেটিক ফ্ল্যাগ করবে যে কোন ইনভয়েসটা, বা সবাই তো ব্যবসায়ীরা, আমাদের যারা ব্যবসায়ী আছেন সবাই তো হচ্ছে দুর্নীতিবাজ না, বা হচ্ছে গিয়ে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আরো ডিটেইলসে কথা বলবো। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ট্রেস কনসাল্টিং এর সিইও জনাব ফুয়াদ খালিদ হোসেন। যাচ্ছি পরের খবরে। আজ বাংলা নববর্ষের প্রথম দিন, সারা দেশে চলছে নানা আয়োজন। পয়লা বৈশাখের অর্থনীতি ও বাণিজ্যের বিষয়ে আমাদেরকে জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। সরাসরি আমরা চলে যাচ্ছি তার কাছে। আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন আসলে নববর্ষের এই আয়োজন জুড়ে, এবং আপনি কোথায় অবস্থান করছেন? দেখতে পাচ্ছি উৎসব মুখর পরিবেশে মানুষজন বেশ কেনাকাটা করছে। আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। রাকিব, নববর্ষের শুভেচ্ছা জানবেন। আজ বাংলা নববর্ষের প্রথম দিন, 1433 বঙ্গাব্দ। আজকের এই দিনে কিন্তু প্রতি বছরের ন্যায় এই যে রমনার বটমূল, ঢাকা শহরের দোয়েল চত্বর, শাহবাগ এলাকায় যে আয়োজন নিয়মিত থাকে প্রতি বছর, সেই আয়োজন কিন্তু আছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে অনেকেই পরিবার পরিজন নিয়ে পহেলা বৈশাখের যে উদযাপন সেটি করার জন্য এখানে এসেছেন। প্রয়োজনীয় কেনাকাটা করছেন। আমাদের ঐতিহ্যবাহী যেসব জিনিসপত্র আছে, মাটির থালা বাসন থেকে শুরু করে একদম ঢোল, হাত পাখা এবং আরও অনেক কিছু আপনি দেখতে পাচ্ছেন, যেগুলো আসলে নতুন নতুন মাত্রা যোগ করছে প্রতি বছরই। এবং আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা আছে তারা কিন্তু এই নববর্ষ কেন্দ্রিক ব্যবসার একটা বড় মৌসুম তারা এইটিকে মনে করছেন। প্রতি বছর এই মৌসুমে আসলে ব্যবসা বাড়ে এবং নতুন নতুন জিনিসপত্র তারা এই নববর্ষকে সামনে রেখে বাজারে আনে। আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে যেমন মেলা এই পয়লা বৈশাখ উদযাপন করছে, তেমনি কিন্তু কেনাকাটাও করছেন। তো এই কেনাকাটার পেছনে আসলে মানুষের ক্রয় ক্ষমতা একটা বড় বিষয়। যেমন উচ্চ মূল্যস্ফীতির কারণে আপনি জানেন যে আমাদের দেশের মানুষের বড় একটা অংশ তাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা সেটি মেটাতে হিমশিম খায়। এবং তারই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে এই নববর্ষের সময় মানুষ কিভাবে তাদের উদযাপনের পিছনে ব্যয় করে। তারা তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে মানুষের জীবনে আসলে যেমন দৈনন্দিন চাহিদা মেটাতে হয়, তেমনি কিন্তু উদযাপনের সময় যে বাড়তি ব্যয় তাকে কিন্তু সেই ব্যয়ের সামালটাও দিতে হয়। সব মিলিয়ে বলা যাচ্ছে যে নববর্ষ আসলে বাংলার ঐতিহ্য এবং বাংলার মানুষের হৃদয়ে মিশে আছে। সেই জায়গা থেকে মানুষ কিন্তু প্রতি বছরই এই বাংলা নববর্ষ উদযাপন করছে এবং সেই ক্ষেত্রে মানুষের বড় একটা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তী খবরগুলোতে আমরা আপনার কাছ থেকে আরো বিস্তারিত বিষয়ে তথ্য জানবো। কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপ চালুর পরও ভোগান্তি কাটেনি গ্রাহকদের, উল্টো বেড়েছে হয়রানি। পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে চালু করা হয়েছে এই কার্যক্রম, কিন্তু তা হোঁচট খাচ্ছে সার্ভার সমস্যায়। ফলে নিবন্ধন করা কিংবা না করা কেউই প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না। গ্রাহকদের অভিযোগ যে কখনো সার্ভার ডাউন, আবার কখনো রেজিস্ট্রেশন করতে না পারায় বাড়ছে ভোগান্তি। অন্যদিকে নিবন্ধন সম্পন্ন করেও পাম্পে গিয়ে দেখা দিচ্ছে জটিলতা, ফলে একই লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে জ্বালানি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকেরা, যদিও দ্রুত সমাধানের আশা জ্বালানিও খনিজ সম্পদ বিভাগের।
দর্শক, এই পর্যায়ে জ্বালানি সংকটের বিষয়ে আমাদের আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেজবা, নববর্ষের শুভেচ্ছা আপনাকে। দেখতে পাচ্ছি যে বাংলা নববর্ষের প্রথম দিনও কিন্তু গ্রাহকদের একটা দীর্ঘ লাইন পেট্রোল পাম্পগুলোতে রয়েছে। সেখানে আসলে কি ধরনের ভোগান্তির চিত্র দেখতে পাচ্ছেন আপনি, এবং সার্ভার ডাউনের বিষয়ে কিন্তু বেশ আলোচনা চলছে, সে বিষয়টিও জানাবেন আমাদের। রাকিব, নববর্ষের শুভেচ্ছা। আসলে নববর্ষের শুভেচ্ছা, কিন্তু আজকে ছুটির দিনেও কিন্তু যে ভোগান্তি আমরা দীর্ঘ 1 মাস ধরে চলছে, সেই ভোগান্তি কিন্তু আজকেও আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে জ্বালানি বিভাগের আগে কিন্তু এই ভোগান্তি কমাতে যে ফুয়েল পাস কার্যক্রম শুরু করে, সেই ফুয়েল পাস কার্যক্রম কিন্তু অনেক ক্ষেত্রে সফল হয়নি। আমরা দেখেছি পরীক্ষামূলক চালু করার 2 দিন পরেই কিন্তু সার্ভার ডাউন হয়ে যায়। তারপরে কিন্তু এই সমস্যা ভুক্তভোগী এখন দুই মিলে একটা সমস্যা। আমরা এই যে এখন যে ফিলিং স্টেশনটি আছে, এটা শাহবাগের নিকটে অবস্থিত। এই ফিলিং স্টেশনে কিন্তু একটি সিরিয়াল মেনটেন করে কিন্তু মোটর বাইকগুলোকে তেল দেওয়া হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন যে আসলে একটি সিরিয়াল যারা ইসে আছেন, যারা পাস নিয়ে আসছেন, তাদেরকে প্রয়োজনের অতিরিক্ত এবং তাদের চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে। অন্যদিকে যারা এমনি লাইনে দাঁড়াচ্ছেন তাদেরকে সীমিত বা 200 বা 500 পর্যন্ত তারা তেল দিচ্ছেন। এটাই বলছে যে আস্তে আস্তে এই পাস কার্যক্রমের আওতায় চলে আসতে, ফুয়েল পাস কার্যক্রমের আওতায় সবকিছু চলে আসতে কিন্তু তাদেরকে যারা শুধুমাত্র ফুয়েল পাস ব্যবহার করবেন তাদেরকে দেওয়া হবে। কিন্তু জটিলতা দর্শক, ফুয়েল সংকটের সমস্যার সমাধান নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেজবা হাসান। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার সম্ভাবনায় 2.2% কমে আবারও $97 নেমেছে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে ওয়াশিংটনের সাথে যোগাযোগ করেছে তেহরান। গত শনিবার দুপক্ষের এই মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের বন্দর অবরোধের নির্দেশে তেলের দাম ছাড়িয়েছে $100। অন্যদিকে আলোচনার সম্ভাবনায় কিছুটা বেড়ে আবারও $4,700 ঘরে উঠেছে আউন্স প্রতি স্বর্ণের দাম। একই সময় ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে বৈশ্বিক শেয়ার বাজারেও। এদিকে মার্চে চীনের রপ্তানি বেড়েছে মাত্র 2.5%, যা গেল 6 মাসের মধ্যে সবচেয়ে কম। বৈশ্বিক চাহিদা ও জ্বালানি বাজারের উপর মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এমন অবস্থা বলে ধারণা করা হচ্ছে। যদিও বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন যে 8.5% উপরে, অর্থাৎ প্রক্ষেপণের তুলনায় কমেছে 6% পয়েন্ট। তবে 4 বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে আমদানি, যা বছর ব্যবধানে বেড়েছে প্রায় 28%। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।